তোমাদের শব্দ ও পদের আলোচনায় পদের 5টা ভাগের মধ্যে বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়পদ আগে আলোচনা করব। বিশেষণ পদ আলোচনা হয়েছে, একটা জায়গা মিস্টেক হয়ে গেছে, ক্রিয়া বিশেষণটা বলা হয়নি। ক্রিয়া বিশেষণের কথাটা আমি বলে দিচ্ছি, তারপর অব্যয়পদে আমরা যাব। ক্রিয়া বিশেষণ, ক্রিয়া সংঘটিত হয় স্থানে, কালে, ভাবে। এই নিরিখে ক্রিয়া বিশেষণও 3 রকমের: স্থানবাচক ক্রিয়া বিশেষণ, কালবাচক ক্রিয়া বিশেষণ বা সময়বাচক ক্রিয়া বিশেষণ, ভাববাচক ক্রিয়া বিশেষণ। স্থানবাচক ক্রিয়া বিশেষণ, যে ক্রিয়া বিশেষণ দ্বারা ক্রিয়া সম্পন্ন হওয়ার স্থানকে নির্দেশ করা হয় সেটা স্থানবাচক ক্রিয়া বিশেষণ। ছেলেরা মাঠে দাঁড়িয়ে আছে, এই ক্রিয়া বিশেষণ মাঠে এই স্থানটাকে নির্দিষ্ট করে দিচ্ছে, তাই মাঠে এটাকে বলা যেতে পারে স্থানবাচক ক্রিয়া বিশেষণ। আবার পশ্চাতে রেখেছ যারে, একটা ভালো কথা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের, পশ্চাতে রেখেছ যারে সে তোমার পশ্চাতে টানিছে, এরকম একটা কথা আছে। তাহলে পশ্চাতে রেখেছ যারে, তাহলে রাখা কথায় পশ্চাতে, তাহলে পশ্চাতে এটা হচ্ছে স্থানবাচক ক্রিয়া বিশেষণ। এরপর কালবাচক বা সময়বাচক ক্রিয়া বিশেষণ। একইভাবে বলবো, যে ক্রিয়া বিশেষণ পদের দ্বারা ক্রিয়া সংঘটিত হওয়ার সময় বা কালকে নির্দিষ্ট করে বা নির্দেশ করে তাকে বলা হবে কাল বা সময়বাচক ক্রিয়া বিশেষণ। যেমন বলা যেতে পারে, কিছুক্ষণ চুপ করো, কিছুক্ষণ চুপ করো, এই কিছুক্ষণ। দিন রাত পড়ছো, দিন রাত পড়ছো। সকাল সন্ধ্যায় মন্দিরে ঘণ্টা বাজে, সকাল সন্ধ্যায়, একটা সময়কে সকাল এবং সন্ধ্যা, তাহলে ক্রিয়াটা কখন সংঘটিত হচ্ছে? সকাল সন্ধ্যায়। তাহলে সকাল সন্ধ্যায় এটা হচ্ছে কালবাচক বা সময়বাচক ক্রিয়া বিশেষণ। আর একটা হচ্ছে ভাব বা অবস্থাবাচক ক্রিয়া বিশেষণ, যে ক্রিয়া বিশেষণ পদের দ্বারা ক্রিয়া সংঘটিত হওয়ার ভাব, অর্থাৎ কিভাবে ক্রিয়াটি সংঘটিত হচ্ছে তা নির্দেশিত হয়। তাহলে যে ক্রিয়া বিশেষণ পদের দ্বারা ক্রিয়া সংগঠনের ভাব বা কিভাবে ক্রিয়াটি সংঘটিত হচ্ছে তা নির্দেশ করে বা নির্দেশিত হয় তাকে ভাববাচক ক্রিয়া বিশেষণ বলে। যেমন নেহা মধুর ছন্দে গান গাইছে, তাহলে গান গাওয়ার ভাবটা মধুর ছন্দে, এই মধুর ছন্দে হচ্ছে ভাববাচক ক্রিয়া বিশেষণ। সে দুঃখে কাতর হয়ে পড়েছে, দুঃখে, সাবধানে চলা উচিত, তাহলে চলা উচিত সাবধানে, তাহলে সাবধানেটা হচ্ছে ভাববাচক ক্রিয়া বিশেষণ। তাহলে আমরা ক্রিয়া বিশেষণ 3 রকম পেলাম: স্থানবাচক ক্রিয়া বিশেষণ, কাল বা সময়বাচক ক্রিয়া বিশেষণ, আর ভাববাচক ক্রিয়া বিশেষণ। ক্রিয়া এই 3টি আধারে সংঘটিত হয়, একটা হচ্ছে স্থান, আর একটা হচ্ছে কাল, আর একটা হচ্ছে ভাব। তাই স্থান, কাল আর ভাব এই 3টি ক্রিয়া বিশেষণ 3টি ভাগে ভাগ করা যায়। স্থানবাচক ক্রিয়া বিশেষণ আমরা পেলাম যে স্থানকে বোঝাবে, পশ্চাতে রেখেছো যারে পশ্চাতে, ছেলেরা মাঠে দাঁড়িয়ে আছে মাঠে। আর সময় বা কালবাচক ক্রিয়া বিশেষণ, দিন রাত বৃষ্টি পড়ছে, সকাল সন্ধ্যায় বৃষ্টি পড়ছে, বা এরকম ধরনের ক্রিয়াকে যখন একটা কাল নির্দেশিত হচ্ছে ক্রিয়া বিশেষণের দ্বারা, যে ক্রিয়া বিশেষণের দ্বারা, অর্থাৎ ক্রিয়া কীভাবে সংঘটিত হচ্ছে তার সময়টাকে জানিয়ে দিচ্ছে, তাই এটা সময়বাচক বা কালবাচক ক্রিয়া বিশেষণ। আরও আছে দুপুরে মাঠে মাঠে ঘুরছো,
দুপুরে মাঠে মাঠে ঘুরছে, দুপুরে সময়কে নির্দেশ করছে, তাই এই দুপুরেটাকে বলতে পারি। তাহলে মাঠে মাঠে যে ঘুরছে সেই ঘোরাটা কখন না দুপুরবেলা, এই যে সময়টাকে নির্দিষ্ট করে দিল, তাই এটাকে কালবাচক বা সময়বাচক ক্রিয়া বিশেষণ বলা যেতে পারে। আর ভাববাচক যেভাবে মানে ক্রিয়াটা কীভাবে ঘটছে তা নির্দেশিত হয় যে ক্রিয়া বিশেষণের দ্বারা, তাকে বলবো ভাববাচক ক্রিয়া বিশেষণ। যেমন নেহা মধুর ছন্দে গান গাইছে, আরও সচকিতে বীরবর দেখলা সম্মুখে, মাইটি মৌসুম দত্ত মেঘনাদ কাপে এই লাইনটি আছে। সচকিতে বীরবর দেখিলা সম্মুখে, মানে সচকিতের দ্বারা দেখলো, দেখাটাকে বিশেষিত করছে এই সচকিত। ক্রিয়া বিশেষণ তো বটে, আবার কোন ধরনের ক্রিয়া বিশেষণ না, যেহেতু একটা ভাব প্রকাশ করছে সেজন্য এটা ভাববাচক ক্রিয়া বিশেষণ। এরপর আমরা চলে যাব অব্যয় পদ। এটা ইন্ট্রোডিউস করেছিলাম এর আগের দিন। অব্যয়, অব্যয় আমি যদি এইভাবে লিখি, হ্যাঁ, অব্যয়, কটাকে বাদ দিলেই ব্যয় হয়, আমি তোমাদের আগের দিনই বলেছি। তাহলে লিঙ্গ বিভক্তি পুরুষ বা বচন ভেদে যে সকল পদের কোনো রূপের পরিবর্তন হয় না বা ব্যয় হয় না, সেই জন্য এই নাম দিয়েছে অব্যয়। বিভিন্ন রকম পদ বিভিন্ন পদের সাথে সম্পর্ক রক্ষা করতে গিয়ে বা ক্রিয়ার সাথে অন্যয় তৈরি করতে গিয়ে নানানভাবে তাদের পরিবর্তন হতে পারে। হ্যাঁ, পুরুষ অনুযায়ী ক্রিয়ার পরিবর্তন হয়। আমি যাই, তুমি যাও, সে যায়। আমি যাই, যাইটা উদ্দেশ্য জায়গার রস্য, তুমি যাও, যাও হয়ে গেল, রূপটার পরিবর্তন হলো ক্রিয়ার। আবার সে যায় উদ্দেশ্য জায়গার অন্তস্থ। তাহলে আমি যাই, তুমি যাও, সে যায়, দেখো পুরুষ অনুযায়ী আমি, তুমি, সে তিনটে পুরুষকে ব্যবহার করা হয়েছে। উত্তম পুরুষ, মধ্যম পুরুষ আর প্রথম পুরুষ, এই তিনটে পুরুষ অনুযায়ী ক্রিয়ার রূপের বদল হচ্ছে। অব্যয়পদটা এমনই যার রূপের কোনো পরিবর্তন হবে না, লিঙ্গের দিক দিয়েই হোক, বচনের দিক দিয়েই হোক বা পুরুষের দিক দিয়েই হোক, কোনোভাবে এই অব্যয়পদের রূপের কোনো পরিবর্তন হয় না, সেই জন্য এর নাম দেওয়া হয়েছে অব্যয়পদ। তাহলে এই অব্যয়পদের প্রকারভেদ আমরা যাব। এই অব্যয়পদ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাক্য গঠনের দিক থেকে বাক্যকে আমরা মানে দীর্ঘায়িত করতে পারি, বড় করতে পারি এই অব্যয়পদগুলোকে বসি বসি। তো ইংরেজিতে যেমন প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজ্যাকশন, এই সমস্ত পদগুলো বাক্যটাকে বাড়িয়ে দেয় প্রিপোজিশন ব্যবহার করে। এই কাজটা অব্যয়পদ করে আমাদের বাংলা ভাষাতে। আমাদের বাংলা ভাষায় সাধারণত তোমাদের বইয়েতে দু রকমের অব্যয়পদ ব্যবহার করা হয়, এরকম বলা হয়েছে ভাষাতে, আমাদের বাংলা ভাষাতে। একটা হচ্ছে খাঁটি বাংলা অব্যয়পদ, আর হচ্ছে তৎসম বা সংস্কৃত অব্যয়পদ। বিদেশি অব্যয়পদও ব্যবহার করা হয়, যেমন হচ্ছে খুব, খাসা, আলবাত, বহুত, এই ধরনের কিছু অব্যয়পদ, বিদেশি অব্যয়পদ আমাদের বাংলাতেও ব্যবহার করা হয়ে থাকে। যাক, আমাদের প্রধানত দু রকমের অব্যয়পদকেই আমরা ব্যবহার করে থাকি। একটা হচ্ছে খাঁটি বাংলা অব্যয়পদ, আর একটা হচ্ছে তৎসম বা সংস্কৃত অব্যয়পদ। এখন আমাদের আলোচ্য বিষয় অব্যয়পদের প্রকারভেদ। এটা হচ্ছে অব্যয়পদের প্রকারভেদ। আমরা অব্যয়পদকে তোমাদের বইয়েতে তিন রকমের পড়া আছে: পদান্বয়ী অব্যয়, সমুচ্চয়ী বা বাক্যান্বয়ী অব্যয়, আর হচ্ছে অনন্যয় অব্যয়। ওই অনন্যয় অব্যয়ের মধ্যেই ধন্যাত্মক অব্যয়টাকে ঢুকিয়ে দেওয়া হয়েছে। আমি এটাকে আলাদা করে লিখে রেখেছি, দেখো, ধন্যাত্মক অব্যয়টাকে আলাদা করে লিখেছি। তাহলে পদান্বয়ী অব্যয়, সমুচ্চয়ী অব্যয়, বাক্যান্বয়ী অব্যয় বা ভাব প্রকাশক অব্যয়, আর হচ্ছে ধন্যাত্মক অব্যয়। এটাকে আলাদা করে আমরা ভাগ করব, কারণ ধন্যাত্মক অব্যয়টা আবার দুটো পার্টে ভাগ হবে। একটা হচ্ছে ধ্বনি অনুকরণে, আর একটা ধ্বনি অনুকরণে নয়। কুচকুচে কালো, এর মধ্যে তো কোনো আওয়াজ নেই, আর টাপুর টুপুর এটার মধ্যে আওয়াজ আছে। এই দিক দিয়ে আমরা আবার ভাগ করব, সেটা পরে আলোচনায় যাচ্ছি। এখন আমাদের অব্যয়পদের ভাগের মধ্যে পদান্বয়ী, সমুচ্চয়ী বা বাক্যান্বয়ী অব্যয়, অনন্যয় বা ভাব প্রকাশক অব্যয়, ধন্যাত্মক অব্যয়। আমি চারটেই ভাগ করে রাখছি। তোমরা চারটেও লিখতে পারো, তিনটেও লিখতে পারো, হ্যাঁ, অসুবিধা নেই। তখন ধন্যাত্মকটাকে ওই জায়গায় দিয়ে দিতে হবে। তবে ধন্যাত্মক অব্যয় বলে যে একটা অব্যয় আছে, সেটা খেয়াল রাখতে হবে, যেটা ধ্বনির অনুকরণে গঠিত হয়, আবার অনেক সময় ধ্বনি ছাড়াও গঠিত হয়, যার কোনো অর্থ নেই, তবে আমাদের মাথাতে একটা বিশেষ ব্যঞ্জনা সৃষ্টি করে দেয়। কুচকুচে কালো বা ঘুটঘুটে অন্ধকার, এগুলো বললে আমরা বেশ একটা বিশেষ ব্যঞ্জনা সৃষ্টি করে আমরা বুঝতে পারি। নির্দিষ্ট কোনো অর্থ না থাকলেও আমরা উপলব্ধি করতে পারি বা
বুঝে উঠতে পারি। এরপর দেখো তাহলে অব্যয় পদের পদান্বয়ী অব্যয়। পদান্বয়ী অব্যয় কাকে বলে? এটার থেকে পদান্বয়ী অব্যয়ের আবার 4টে ভাগ তোমাদের বইতেও আছে, আমরা 4টে ভাগ দেখব। আর বাক্যান্বয়ী বা সমুচ্চয়ী এর আবার 10টা ভাগ করা হয়েছে, এই ভাগগুলো আমরা দেখে যাব। ভাগ মনোনয়ী বা ভাগ ধর্মাত্মক এর পরের দিন আলোচনা করব, এত সম্ভব নয়, পুরোটা আলোচনা করা যাবে না। যা পদান্বয়ী অব্যয়, যদি আমরা সন্ধি বিচ্ছেদ করি পদান্বয়ীকে, পদ যুক্ত অন্বয়ী, অন্বয়ী মানে হচ্ছে সম্পর্ক, তাহলে বাক্যেতে পদের সাথে পদের যে অন্বয়ী বা সম্পর্ক তৈরি করে সেই হচ্ছে পদান্বয়ী অব্যয়। দুটো পদের মধ্যে একটা সম্পর্ক স্থাপন করবে, সে হচ্ছে পদান্বয়ী অব্যয়। তাহলে পদান্বয়ী অব্যয় কাকে বলা যেতে পারে? বাক্যস্থিত বা বাক্যের অভ্যন্তরস্থ পদের সাথে পদের যে সমস্ত অব্যয় সম্পর্ক তৈরি করে তাকে বলা যেতে পারে পদান্বয়ী অব্যয়। তাহলে পদান্বয়ী অব্যয়ের জানা, এই পদান্বয়ী অব্যয়কে আমরা 4টে ভাগে ভাগ করছি। এরা বাক্যের মধ্যে পদের সাথে পদের অন্বয় তৈরি করে, সেই দিক থেকে আমরা এই 4টে পদান্বয়ী অব্যয় পেয়েছি। একটা হচ্ছে সাদৃশ্যবাচক পদান্বয়ী অব্যয়, সীমাবাচক পদান্বয়ী অব্যয়, ব্যতিরেকাত্মক পদান্বয়ী অব্যয়, অবস্থানবাচক পদান্বয়ী অব্যয়। সাদৃশ্য, সাদৃশ্য মানে বুঝতে পারছো তুলনা। তাহলে বাক্যে দুটো পদের মধ্যে যখন তুলনা প্রকাশ করা হবে, অর্থাৎ সাদৃশ্য বোঝাতে যে সমস্ত অব্যয়, যে সমস্ত পদান্বয়ী অব্যয় ব্যবহার করা হয় তাদের সাদৃশ্যবাচক অব্যয় বলা যেতে পারে। যেমন মানে বলা যায়, যেতে পারে কথাটা ঠিক হচ্ছে না, বলা যায়। তাহলে সাদৃশ্যবাচক অব্যয় বলতে আমরা এইভাবে বলতে পারি, সাদৃশ্য বোঝাতে বাক্যে যে সমস্ত অব্যয় ব্যবহার করা হয় তাকে সাদৃশ্যবাচক অব্যয় বলে। পদান্বয়ী কথাটা যোগ করেও দিতে পারি, তাকে সাদৃশ্যবাচক পদান্বয়ী অব্যয় বলে। উদাহরণ হিসেবে কি ব্যবহার করা যেতে পারে? সাদৃশ্য কোনগুলো হয় তোমরা সমাস এখন করণী হয়তো, মত, মতন, সম, পাড়া, এই কথাগুলো দিয়ে আমরা তুলনা প্রকাশ করি দুইয়ের মধ্যে। পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি, তাহলে রুটির সাথে পূর্ণিমার চাঁদের তুলনা করা হয়েছে, দিয়ে আমরা কি ব্যবহার করলাম? যেন। তাহলে যেনটাকে আমরা বলতে পারি সাদৃশ্যবাচক অব্যয়। এখানে সাদৃশ্যবাচক অব্যয় যেনটা কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের হতে পারে, মানে অ্যাপ্লাই করার উপর ডিপেন্ড করছে। যেমন আমি এরকমভাবে যদি ব্যবহার করি, দেখে যেন মনে হয় চিনি মারে, তখন কিন্তু আর সাদৃশ্য রইল না, কারণ দুই পদের মধ্যে সাদৃশ্য বা তুলনা করছে না। দেখে যেন মনে হয় চিনি মারে, তখন একটা সংশয় প্রকাশ করছে, তখন সংশয়বাচক অব্যয় হয়ে যাবে। তাই ভয় পাবার কিছু নেই, একটা অব্যয় বাক্যে কীভাবে অ্যাপ্লাই হচ্ছে বা ব্যবহার করছি তার নিরিখে নামকরণটা হবে। যেনটা কখনো আলংকারিকও হতে পারে, যদি বাক্যকে অলঙ্কৃত করে তখন আলংকারিক অব্যয় হয়ে যাবে, যখন সাদৃশ্য প্রকাশ করবে তখন সাদৃশ্যবাচক অব্যয় হবে, আবার যখন সংশয় প্রকাশ করবে তখন সংশয়বাচক অব্যয় হবে। সুতরাং এক জায়গায় যেনটা পেয়ে আবার অন্য জায়গায় পেলে তখন তোমাদের মনে একটা সংশয় সৃষ্টি হতে পারে, সেই জন্য বললাম যে বাক্যে কীভাবে ব্যবহার হচ্ছে তার উপর তার নামকরণটা হবে। তাহলে সাদৃশ্যবাচক অব্যয় আমরা পেয়ে গেলাম, সাদৃশ্য বোঝাতে যে সমস্ত অব্যয় পদ বাক্যে ব্যবহার করা হয় তাদের সাদৃশ্যবাচক অব্যয় বলা হয়। নদী আপন বেগে পাগল পাড়া, পাড়া পাড়া মানে মতোই, তাহলে নদীর যে বেগ পাগলের সঙ্গে তুলনা করা হয়েছে। বর্ষাকালে যখন নদী কানায় কানায় পূর্ণ হয়ে উঠেছে এবং তার যে স্রোত পাগলের মতো দুর্বার গতিতে ছুটে যায়, সেটার সঙ্গে তুলনা করেই এখানে প্রকাশ করা হয়েছে নদী আপন বেগে পাগল পাড়া। এটা সাদৃশ্যবাচক পাড়াটা। এরপর আমরা সীমাবাচক অব্যয়পদে যাব। সীমা বোঝায় অবধি পর্যন্ত, এগুলো সীমা হিসেবে ব্যবহার করা হয়। তাহলে সীমা বোঝাতে যে সমস্ত পদান্বয়ী অব্যয় বাক্যে ব্যবহার করা হয় তাকে সীমাবাচক পদান্বয়ী অব্যয় বলে। যেমন অবধি, পর্যন্ত। সে গ্রাম ছাড়িয়ে চলে গেল, ছাড়িয়ে, সে গ্রাম ছাড়িয়ে চলে গেল, তাহলে একটা সীমানা প্রকাশ করা হচ্ছে, সেই জন্য এটাকে সীমাবাচক পদান্বয়ী অব্যয় বলা হয়। তার না আশা অবধি আমি অপেক্ষায় রইলাম, তার না আসা অবধি আমি অপেক্ষায় রইলাম। তাহলে অবধি বা পর্যন্ত এগুলো একটা সীমানা প্রকাশ করছে, সেই জন্য এদেরকে অবধি, পর্যন্ত, ছাড়িয়ে
থেকে এগুলোকে আমরা সীমাবাচক অব্যয়পদ বলব। তাহলে সাদৃশ্যবাচক হলো, সীমাবাচক হলো। এরপর হচ্ছে ব্যতিরেকাত্মক। ব্যতিরেক বোঝানোর জন্য যে সমস্ত অব্যয়পদ বাক্যের মধ্যে ব্যবহার করা হয় তাকে ব্যতিরেকাত্মক অব্যয়পদ বলে। যেমন বিনা, ছাড়া, সঙ্গে, সঙ্গেটা হবে না, বিনা, ব্যতীত, ছাড়া, বই, ভিন্ন, এগুলো। যেমন কানু ছাড়া গীত নাই, তাহলে ব্যতিরেক প্রকাশ করছে। কানু ছাড়া গীত নাই, ছাড়া এই অব্যয়টি ব্যতিরেক প্রকাশ করছে, সেই জন্য একে বলা হবে ব্যতিরেকাত্মক অব্যয়। আবার সীতা, এক জায়গায় রামচন্দ্র বলছে আর কি, ওই কৃত্তিবাস ওঝার লেখা রামের বিলাপ কবিতাতে আমরা পড়েছিলাম, বা ওই যে তার যে রামায়ণটার নাম হচ্ছে মানে কৃত্তিবাস ওঝার যে কৃত্তিবাসী রামায়ণ, সেই কৃত্তিবাসী রামায়ণে যে লেখা আছে, সীতা বিনা আমি যেন মণিহারা ধন। তাহলে সীতা বিনা, বিনা মানেও ছাড়া আমরা জানি অর্থটা, বিহনে মানেও ছাড়া বোঝা যায়। তাহলে বিহনে, বিনা, ছাড়া, ব্যতীত, ভিন্ন, এই সমস্ত অব্যয়পদগুলি ব্যতিরেক প্রকাশ করে। আর এই ব্যতিরেক প্রকাশ করার জন্যই এদেরকে বলা হয়ে থাকে ব্যতিরেকাত্মক অব্যয়। তাহলে ব্যতিরেকাত্মক হলো। এবার অবস্থানবাচক অব্যয় কি বোঝাবে? অবস্থান প্রকাশ করবে। তাহলে অবস্থান প্রকাশ করতে যে সমস্ত অব্যয়পদ বাক্যে ব্যবহার করা হয় তাদের অবস্থানবাচক অব্যয়পদ বলে। যেমন হচ্ছে সঙ্গে, সম্মুখে, পশ্চাতে, ভিতরে, বাইরে, ডাইনে, বাঁয়ে, এগুলো অবস্থান প্রকাশ করছে। খাঁচার ভিতর অচিন পাখি কমনে আসে যায়, লালন ফকিরের লেখা একটা গান, বাউল গান। খাঁচার ভিতর অচিন পাখি, তাহলে অবস্থান নির্দিষ্ট করছে খাঁচার ভিতরে। যদিও এর একটা মানে তার গুরুত্বপূর্ণ অর্থ আছে, এক আধ্যাত্মিক অর্থ আছে। খাঁচা আমাদের দেহটা, তার ভিতরে যে মন আছে, বিশুদ্ধ মন আছে, সেটাকে অচিন পাখি বলা হয়েছে বাউল দিক থেকে। তাদের তো সুফি ধর্মবাদ, সেই দিক থেকে এই খাঁচার ভিতর অচিন পাখি, তাহলে ভিতর মানে দেহের ভিতরে যে আত্মা বা বিশুদ্ধ মন আছে, তাহলে বিশুদ্ধ মনের অবস্থানটা কোথায়? না আমাদের দেহের ভিতরে, খাঁচার ভিতরে। এমনি যদি আমরা লক্ষ্য করি খাঁচার ভিতরে একটা পাখি আছে, সেটাও অবস্থান নির্দিষ্ট করছে। তাহলে সেই দিক থেকেও আমরা এটাকে অবস্থানবাচক পদান্বয়ী অব্যয় বলব। তাহলে পদান্বয়ী অব্যয় আমরা জেনে গেলাম। পদান্বয়ী অব্যয় কাকে বলে? না বাক্যের মধ্যে পদের সাথে পদের যে অব্যয় পদ অন্বয় সৃষ্টি করে বা সম্পর্ক তৈরি করে তাকে বলা হয় পদান্বয়ী অব্যয়। এই পদান্বয়ী অব্যয়কে আমরা চারটে ভাগে ভাগ করেছি। প্রথমেই আছে সাদৃশ্যবাচক অব্যয়। সাদৃশ্য বা তুলনা প্রকাশ করতে যে সমস্ত অব্যয়পদ বাক্যে ব্যবহার করা হয় তাদের সাদৃশ্যবাচক অব্যয়পদ বলে। মতন, ন্যায়, সম, পাড়া, এগুলো। পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি যেনটাও, পাখির নীরের মতন চোখ তুলে নাটোরের বনলতা সেন, এই যে মতনটা, মতন, ন্যায় দিয়েও হতে পারে, সম দিয়েও হয়। তাহলে এগুলো হচ্ছে সাদৃশ্যবাচক। সীমাবাচক, সীমা বা একটা সীমানা নির্দিষ্ট করবে যে সমস্ত অব্যয়পদের দ্বারা সীমা প্রকাশ পায় তাকে সীমাবাচক পদান্বয়ী অব্যয় বলে। যেমন অবধি, পর্যন্ত, ছাড়িয়ে, এই সমস্ত অব্যয়পদগুলোকে আমরা সীমাবাচক অব্যয়পদ বলবো। ব্যতিরেকাত্মক অব্যয় ব্যতিরেক বুঝাবে, ওই ছাড়া, সঙ্গে, শুধু সঙ্গটা বলে দিচ্ছি, সঙ্গেটা নয়, ছাড়া, ভিন্ন, তারপর হচ্ছে বিনা, বিহনে, এই ধরনের অব্যয়পদগুলো আমরা ব্যতিরেকাত্মক অব্যয় হিসেবে ব্যবহার করব। কানু ছাড়া গীত নয়। তারপর হচ্ছে তুমি বিনা আমি যেন, বা সীতা বিনা, এটা তুমি বিনা নয়, সীতা বিনা। আমি বললাম একটু আগে যে সীতা বিনা আমি যেন মণিহারা তুমি বিনা। তাহলে বিনা, ব্যতীত, ছাড়া, এগুলো হচ্ছে ব্যতিরেকাত্মক অব্যয়। আর অবস্থানবাচক অব্যয়, অবস্থান একটা প্রকাশ পাবে, অর্থাৎ যে সমস্ত অব্যয়পদের দ্বারা অবস্থান প্রকাশ পায় বা অবস্থান প্রকাশ করতে যে সমস্ত অব্যয়পদ ব্যবহার করা হয় তাদের অবস্থানবাচক অব্যয়পদ বলে। যেমন হচ্ছে ভিতর, বাহিরে, পাশে, বামে, ডাইনে, এই সমস্ত
অব্যয়পদগুলোকে আমরা অবস্থানবাচক অব্যয়পদ বলব। এরপর আমরা চলে যাব সমুচ্চয়ী বা বাক্যান্বয়ী। বাক্যান্বয়ী নামটা শুনে তো আমরা এটাও বুঝতে পারছো, একাধিক পদ বা একাধিক বাক্যের মধ্যে সংযোগ স্থাপন করে এই বাক্যান্বয়ী অব্যয়টা বা সমুচ্চয়ী। তাহলে সমুচ্চয়ী বা বাক্যান্বয়ী অব্যয় কাকে বলে? যে সমস্ত অব্যয় একাধিক পদের মধ্যে বা একাধিক বাক্যের মধ্যে সংযোগ স্থাপন করে বা বিয়োগ সাধনও করতে পারে, সংযোগ অথবা বিয়োগ সাধন করে, তাদের সমুচ্চয়ী বা বাক্যান্বয়ী অব্যয় বলে। আরেকবার বলে দিচ্ছি, যে সমস্ত অব্যয় পদের দ্বারা একাধিক পদ বা একাধিক বাক্যের মধ্যে সংযোগ অথবা বিয়োগ সাধিত হয় তাকে সমুচ্চয়ী বা বাক্যান্বয়ী অব্যয়পদ বলে। এই সমুচ্চয়ী বা বাক্যান্বয়ী অব্যয়পদকে আমি আবার ভাগ করেছি সংযোজক, যোগ করলে সংযোজক, বিয়োগ করলে বিয়োজক, অর্থকে সংকুচিত করলে সংকোচক, কারণ প্রকাশ করলে হেতুবোধক, দুটোর মধ্যে একটা সম্পর্ক স্থাপন করলে সেটা হচ্ছে সাপেক্ষ। সাপেক্ষ মানে সহযুক্ত অপেক্ষা আর কি, একটা ব্যবহার হলে আরেকজন অপেক্ষা করবে, অর্থাৎ দুজন চাই। যে সমস্ত অব্যয়গুলো পরস্পরের উপর নির্ভরশীল, সাপেক্ষ সর্বনামও তোমরা করেছো, এখানেও অব্যয়গুলোও তাই করে হয়ে যায়। সিদ্ধান্তবাচক, সিদ্ধান্ত প্রকাশ করতে যে সমস্ত অব্যয় পদ ব্যবহার করা হয় তাদের সিদ্ধান্তবাচক। প্রশ্ন বা জিজ্ঞাসা বোঝাতে গেলে প্রশ্নবাচক অব্যয়। সমাপ্তি বা সমাপন বোঝাতে গেলে সমাপ্তিবাচক অব্যয়। সংশয়বাচক অব্যয়, সংশয় প্রকাশ করতে গেলে একটু আগে আমি আলোচনা করলাম। আর একটা হচ্ছে ক্রিয়া বিশেষণবাচক। ক্রিয়া বিশেষণ যখন অব্যয়পদ হিসেবে ব্যবহার করা হবে তাকে ক্রিয়া বিশেষণবাচক অব্যয়পদ বলা হবে। তাহলে এই 10টা এখানে এবার আমি আলোচনা করব বা উদাহরণগুলো আমি বলব। তোমাদের বইতেও আছে, হ্যাঁ, বইগুলো একটু দেখে নেবে। দেখো, সমুচ্চয়ী বা বাক্যান্বয়ী অব্যয় এর ভাগ হচ্ছে সংযোজক। তাহলে যে সমস্ত অব্যয় একাধিক পদ বা একাধিক বাক্যের মধ্যে সংযোগ স্থাপন করে। কারা সংযোগ স্থাপন করে? যেমন দুটি পদের মধ্যে সংযোগ স্থাপন করে দিচ্ছি, রাম ও শ্যাম, তাহলে ওটা সংযোগ স্থাপন করলো রাম আর শ্যামের মধ্যে। আর যদি রাম আর শ্যামের মধ্যে একজনকে ধরা হয় সেটা বিয়োজক, ওই জন্য এটাকে বৈকল্পিকও বলা যেতে পারে, বিকল্পবাচক অব্যয়পদও বলা যেতে পারে। যেমন রাম বা শ্যাম কামারপুকুর যাবে, তাহলে দুজনেই যাচ্ছে না। রাম ও শ্যাম কামারপুকুর যাবে যদি বলা হয় তাহলে দুজনেই যাচ্ছে, কারণ দুটো পদকে সংযোগ করে দিয়েছে ওটা, তাই ওটাকে আমরা সংযোজক অব্যয় বলবো। আর যদি রাম বা শ্যাম কামারপুকুর যাবে তাহলে দুজনের মধ্যে একজন যাবে, তাই একে বলবো বিয়োজক। বিয়োগ করে দিচ্ছে, দুজনের মধ্যে একজনকে বিয়োগ করা হচ্ছে, সেই জন্য একে বিয়োজক অব্যয় বলবো। তাহলে সংযোজক অব্যয় কাকে বলে? এইভাবে বলবো যে একাধিক পদ বা একাধিক বাক্যের মধ্যে যে সমস্ত অব্যয় সংযোগ স্থাপন করে তাকে বলা হয় সংযোজক অব্যয়। যেমন হচ্ছে ও, এবং, আর, তথা, বনাম, আরো, হরপে, অধিকন্তু, এমনকি ইত্যাদি। আজ ভারত বনাম বাংলাদেশের খেলা, সংযোগ স্থাপন করেছে। আজ ভারত বনাম বাংলাদেশ বা পাকিস্তানের খেলা, তাহলে পাকিস্তান এবং ভারত দুটো পদকেই জুড়ে দেওয়া হয়েছে এখানে, কারণ দুটো ছাড়া খেলা হবে না, ভারত একা একা খেলতে পারে না, তাহলে দুটো পদকেই এখানে জুড়ে দেওয়া হয়েছে। তাহলে যে জুড়েছে বা সংযোগ ঘটিয়েছে সে সংযোজক অব্যয়, তাহলে বনামটা। আবার দেখো বিয়োজক অব্যয়, যে সমস্ত অব্যয়পদ বিয়োগ সাধন করে, দুটি পদের মধ্যে বা দুটি বাক্যের মধ্যে বিয়োগ সাধন করে তাদেরকে বলা হবে বিয়োজক অব্যয়। যেমন বা, কিংবা, অথবা, নতুবা, হ্যাঁ, নতুবা, বা, অথবা, এগুলো। তাহলে রাম বা শ্যাম, ভারত বা বাংলাদেশ কেউ জিততে পারে, তাহলে দুইয়ের মধ্যে এককে বোঝানো হচ্ছে। সংকোচক অব্যয় কাকে বলে? যে সমস্ত অব্যয়পদ মূল বাক্যের অর্থটাকে সংকুচিত করে তাকে সংকোচক অব্যয় বলা হয়। যেমন কিন্তু, পরন্তু, তবু, বরঞ্চ, উপরন্তু, আবার, পক্ষান্তরে ইত্যাদি। তাহলে যে সমস্ত অব্যয়পদ মূল বাক্যের অর্থকে সংকুচিত করে তাকে বলা হয় সংকোচক অব্যয়। সে দরিদ্র কিন্তু সৎ, এখানে দুটো বাক্য আছে সংকুচিত করে দিতে, সে দরিদ্র সে সৎ। এই কিন্তু পদটা কী করেছে? সে সৎ, সেটাকে সংকুচিত মানে আউট করে দিয়ে শুধু সে দরিদ্র কিন্তু সৎ, তাহলে সেটাকে
আউট করে দিয়ে শুধুমাত্র শর্টটাকে রেখে বাক্যটাকে সংকুচিত করে দিয়েছে। তাহলে মূল বাক্যের অর্থকে সংকুচিত যে করে সে হচ্ছে সংকুচক অব্যয়। হেতুবোধক, তাহলে হেতু প্রকাশ করতে বা কারণ প্রকাশ করতে যে সমস্ত অব্যয়পদ ব্যবহার করা হয় তাদের হেতুবোধক বা কারণাত্মক অব্যয় বলা হয়। হেতুবোধকের সঙ্গে লেখা হয়নি, এটাকে কারণাত্মক অব্যয়ও বলে, কারণ হেতু মানি কারণ, কারণ প্রকাশ করে যে সমস্ত অব্যয়পদ তাদেরকে বলা হবে হেতুবোধক বা কারণাত্মক অব্যয়। যেমন হচ্ছে বৃষ্টি হচ্ছে না কারণ বাতাসে জলীয় বাষ্প নেই, এই যে কারণ প্রকাশ করা হলো। বৃষ্টি হচ্ছে না কারণ বাতাসে জলীয় বাষ্প নেই, তাহলে এগুলো কোনগুলো হবে? কারণ, কারণ কি, যে কারণে, এই সমস্ত অব্যয়গুলো হচ্ছে হেতুবোধক অব্যয়। সাপেক্ষ বা নিত্য সম্বন্ধী অব্যয় বা অবস্থাত্মক অব্যয়ও বলে। যে সমস্ত অব্যয়পদগুলি পরস্পরের উপর নির্ভরশীল, অন্তত দুটো থাকবে, আলাদা আলাদা বাক্যে বসবে কিন্তু দিয়ে একটি বাক্য তৈরি করে নেবে। যেমন আমি উদাহরণ দিচ্ছি, পাছে লোকে নিন্দা করে তাই কিছু বলিনি, তাহলে পাছে আর তাই, তাহলে পাছে লোকে নিন্দা করে এটা একটা বাক্য, তাই কিছু বলিনি এটাও একটা বাক্য। তাহলে দুই বাক্যকে সংযোগ করে দিয়েছে এই সাপেক্ষ অব্যয়, পাছে আর তাই। টাকা যদি দাও তবেই অপমান, টাকা যদি দাও এটা একটা বাক্য, তবেই অপমান এটা একটা বাক্য। তাহলে দুটো বাক্যকে সংযুক্ত করে দিচ্ছে এই সাপেক্ষ অব্যয়, যদি আর তবে। আর এগুলো আমরা জানি যে জটিল বাক্যের ফর্ম এগুলো, বা শর্ত সাপেক্ষ বাক্য বলা হয় এদেরকে। একটা শর্ত থাকছে সেই জন্য শর্ত সাপেক্ষ বলে। আবার সাপেক্ষ সর্বনাম বা সাপেক্ষ অব্যয় দিয়ে আমরা যে বাক্য গঠন করি তাকে বলা হয় জটিল বাক্য। এটা জটিল বাক্যের রূপেতে আছে। এরপর হচ্ছে সিদ্ধান্তবাচক অব্যয়। সিদ্ধান্ত প্রকাশ করার জন্য যে সমস্ত অব্যয়পদ বাক্যে ব্যবহার করা হয় তাদের সিদ্ধান্তবাচক অব্যয়পদ বলে। যেমন সুতরাং, কাজেই, তাই, অতএব, কাজে কাজেই, ঝগড়া মিটে গেছে, কাজেই তোমার এখন না গেলেও চলবে, এই তো কাজে। তারা সিদ্ধান্ত প্রকাশ করছে তাই এদেরকে বলা হবে সিদ্ধান্তবাচক অব্যয়। প্রশ্নবাচক অব্যয়, প্রশ্ন প্রকাশ করতে বা জিজ্ঞাসা প্রকাশ করতে যে সমস্ত অব্যয়পদ আমরা ব্যবহার করি তাদেরকে বলা হবে প্রশ্নবাচক বা জিজ্ঞাসাবাচক অব্যয়। কি, কে, কেন আমরা জানি, তার প্রশ্নবাচক সর্বনামও পেয়েছি, প্রশ্নবাচক আমরা অব্যয় পেলাম। আবার প্রশ্নবাচক আবার বিশেষণও আছে, যা যখন যেভাবে অ্যাপ্লাই হবে উপলব্ধি করতে হবে তখন সেইভাবেই নামকরণটা করতে হবে। সমাপ্তিবাচক অব্যয়, সমাপ্তি প্রকাশ করার জন্য, মানে কোনো কিছুর শেষ বা সমাপ্তি প্রকাশ করছে তাকে বলা হবে সমাপ্তিবাচক অব্যয়। যেমন বুঝি নাকি পাছে, রামবাবু বুঝি মারা গেছেন, না এটা সংশয় হয়ে গেল, বুঝি নাকি পাছে এটা সংশয় হয়ে গেল। এটা হতে পারে যাতে যাহাতে শেষটায়, বুঝি নাকি পাছে এগুলো সংশয় প্রকাশ করে। রামবাবু বুঝি মারা গেছেন, মানে মারা গেছেন না জাননি সেটা প্রকাশ করছে, বুঝে উঠতে পারা যাচ্ছে না, একটা সংশয় থেকে যাচ্ছে, তাই বুঝিটা সংশয়বাচক অব্যয়। আর এই সমাপ্তিবাচক হচ্ছে যাতে যাহাতে শেষটায়। যেমন সে অনেকক্ষণ লড়াই করেও শেষটাই হার মানল, এই যে শেষটায় হার মানল একটা সমাপ্তি প্রকাশ করলো। তাই যাতে যাহাতে শেষটায় এই ধরনের অব্যয়পদগুলোকে আমরা সমাপ্তিবাচক অব্যয়পদ বলবো। এবারে সংশয়বাচক অব্যয়, সংশয় প্রকাশ করার জন্য যে সমস্ত অব্যয়পদ বাক্যে ব্যবহার করা হয় তাদের সংশয়বাচক অব্যয় বলে। যেমন বুঝি, নাকি, পাছে, যেন, যেনটার কথাটা একটু আগেই বললাম, দেখে যেন মনে হয় চিনি ওয়ারে সংশয় প্রকাশ করছে, মানে চিনি চিনি মনে হচ্ছে কিন্তু পরিষ্কারভাবে আমি চিনতে পারছি না, এই যে সংশয়টা রয়ে যাচ্ছে সেই জন্য যেন একটা সংশয় প্রকাশ করে দিয়েছে বলে যেনটা হচ্ছে সংশয়বাচক অব্যয়। আবার বুঝিটাও বললাম যে রামবাবু বুঝি মারা গেছেন, তাহলে মারা গেছেন কি না আমি সত্যভাবে জানতে পারি, একটা সংশয় নিয়েই বলছি রামবাবু বুঝি মারা গেছেন, তাহলে বুঝিটা এখানে সংশয় প্রকাশ করছে। পাছে লোকে কিছু বলে, এটাও একটা সংশয়, আমি কোনো একটা কাজ করতে যাচ্ছি আমাকে ভাবাচ্ছে, একটা মনে সংশয় এনে দিচ্ছে যে লোকে কি বলবে, সেজন্য আমি কাজটার দিকে এগিয়ে যেতে পারছি না, এই যে একটা সংশয় প্রকাশ করছে পাছে, তাই পাছেটাকে আমরা সংশয়বাচক অব্যয় বলবো। আর হচ্ছে ক্রিয়া বিশেষণবাচক অব্যয়। ক্রিয়া বিশেষণ যখন অব্যয়পদ হিসেবে ব্যবহার করা হবে তাকে ক্রিয়া বিশেষণ বাচক আমরা অব্যয়পদ বলবো। যেমন হচ্ছে হঠাৎ, দৈবাৎ, অকস্মাৎ। হঠাৎ লটারিতে টাকা পাওয়া যায় বা দৈবাৎ লটারিতে টাকা পাওয়া যায়, সত্যি
তাহলে হঠাৎ, দুইবার এগুলো কিন্তু ক্রিয়া বিশেষণ, এগুলোকে আমরা এখানে অব্যয় হিসেবে ব্যবহার করছি বলে এটাকে বলা যাবে ক্রিয়া বিশেষণবাচক অব্যয়। তাহলে আমাদের অব্যয় পদের এই পর্যন্ত আলোচনা হলো। অব্যয় কাকে বলে জেনেছি, লিঙ্গ বিভক্তি পুরুষ বা বচন ভেদে যে সকল পদের রূপের কোনো পরিবর্তন হয় না তাকে অব্যয় পদ বলে। অব্যয় পদকে 4টে ভাগে ভাগ করেছি: পদান্বয়ী অব্যয়, বাক্যান্বয়ী বা সমুচ্চয়ী অব্যয়, অনন্বয়ী অব্যয় আর ধন্যাত্মক অব্যয়। ধন্যাত্মক অব্যয়টাকে আমি তার লিখে স্টার দিয়ে রেখেছি। তোমাদের মনে হয় যদি বইয়েতে 3টে আছে তাই তিন রকমই বলবে। এরপর হচ্ছে পদান্বয়ী অব্যয়টাকে 4টে ভাগ করেছি: সাদৃশ্যবাচক অব্যয়, সীমাবাচক অব্যয়, ব্যতিরেকাত্মক অব্যয়, অবস্থানবাচক অব্যয়। প্রত্যেকটাকে আমি উদাহরণ দিয়ে দিয়েছি। আর সমুচ্চয়ী বা বাক্যান্বয়ী অব্যয়টাকে আমি 10টা ভাগে ভাগ করেছি: সংযোজক অব্যয়, বিয়োজক অব্যয়, সংকোচক অব্যয়, হেতুবোধক অব্যয়, সাপেক্ষ বা নিত্য সম্বন্ধী অব্যয়, সিদ্ধান্তবাচক অব্যয়, প্রশ্নসূচক অব্যয়, সমাপ্তিবাচক অব্যয়, সংশয়সূচক অব্যয়, ক্রিয়া বিশেষণ বাচক অব্যয়। এই 10টা ভাগ করেছি। আজকে তাহলে এই পর্যন্ত।